বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব, যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আমার কেন জানি মনে হচ্ছে যে চেয়ারপারসনের উপদেষ্টা পদবীধারী যারা, তাদের সবাইকে এখন কম বেশি ভীমরুতিতে পেয়েছে। আর একজন চেয়ারপারসনের উপদেষ্টা হচ্ছে ফজলুর রহমান। তার মন্তব্য বক্তব্যগুলো আপনারা প্রতিদিন দেখছেন যে তিনি সকাল সন্ধ্যা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, আর অন্যদিকে তিনি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাকে তাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন। একটা মজার শিরোনাম, হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা, টিউলিপ সিদ্দিক বলছে। অর্থাৎ শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকার প্রধান, তাদের দ্বন্দ্বে টিউলিপ সিদ্দিক নাকি বলির পাঠা হয়েছে। ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি বিরাট সমঝোতা হয়ে গেছে, পর্দার অন্তরালে গোপন সমঝোতা, ভাগাভাগির সমঝোতা হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 বছর পূর্তি উপলক্ষে বিবিসি আজ একটি প্রতিবেদন তৈরি করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, একটি ভয়ঙ্কর দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে বলে ব্রিটিশ এই প্রতিবেদন বিবিসির প্রতিবেদনটিতে এসেছে। এই বিবিসির প্রতিবেদন থেকে আমরা যা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যেই চিন্তা চেতনা, মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা উনি পূরণ করতে বাংলাদেশে যে ধরনের একটি সরকার গঠনের প্রয়োজন ছিল, সেখানে উনি ব্যর্থ হয়েছেন বলেই মনে করছেন। বামদের গোপন সন্ত্রাসের প্রমাণ চলে এসেছে শিবিরের হাতে। শিবিরে সর্বনাশ, শিবিরের সর্বনাশ নয়, শিবিরের হাতেই বামের সর্বনাশ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে বেশ অনেক টকশো হয়েছে। 5ই আগস্টের পূর্বে একত্রে বহু স্মৃতি আছে, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। 5ই আগস্টের পরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময় তার বিতর্কিত 3-4টি মন্তব্য জাতির কাছে আজকের তাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তার এই সিনিয়র রাজনীতিবিদ হিসেবে যে অবস্থান, সেটাকে ধ্বংস করে দিচ্ছে। কি কারণে এমনটা হবে? যেটা আওয়ামী লীগ বলত যে নৌকার বাহিরে কেউ সেন্টারে আসলে আস্থা যেতে পারবেন না, নৌকায় ভোট না দিয়ে কেউ বাড়িতে ফেরত যেতে পারবেন না, নৌকায় ভোট না দিলে কেউ সেন্টারে আসবেন না। এই বক্তব্যগুলো তো বিএনপির নয়, এই বক্তব্যগুলো হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্টের। অথচ এই বক্তব্যের বিরুদ্ধেই লড়াই করেছে গত 16 বছর জাতীয়তাবাদী দল, জামাতে ইসলাম, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক। কিন্তু হঠাৎ করে কেন ওই একই চরিত্র বিএনপির পরিচয়ে নেতারা তাদের মুখ থেকে এখন বের করার চেষ্টা করবেন? হাবিবুর রহমান হাবিব সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, একজন সিনিয়র সম্মানিত ব্যক্তিত্ব। তার মুখে যদি এই বক্তব্য এখন আসে যে বিএনপির বাইরে কেউ যদি জামাতে ভোট দেয় সে আস্থা শরীর নিয়ে বা সে সুস্থভাবে বাড়িতে ফেরত যেতে পারবে বলে তিনি মনে করেন না, তার মানে তিনি মনে করেন যে এই মানুষগুলো আক্রান্ত হবেন, এই মানুষগুলোর কোনো অধিকার নেই। তাহলে গণতন্ত্রে কি অন্য যে কোনো একজন ব্যক্তি একটা ভোটও যদি সে পায়, তার উপরে আক্রান্ত করার কিংবা তাকে নিরাপত্তা না দিয়ে তার উপরে জুলুম করার অধিকার কি আপনার আমার আছে? নাই। যে 16টি বছর রাজনীতির শেখ হাসিনা নষ্ট করেছে, তার বিরুদ্ধে কথা বলেছে বিএনপি। আজকে সেই বিএনপির নেতা পরিচয় দিয়ে যদি আজকে বলা হয় যে জামাতকে ভোট দিয়ে সে সুস্থ শরীরে ফেরত যেতে পারবে না, এটা কি কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে? এবং এটার পক্ষে বলার কারণে আপনি কাউকে জামাত ট্যাগ লাগিয়ে দিবেন, কাউকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন। এই হচ্ছে বাংলাদেশ। তাহলে পরিবর্তনের কি আসলো, বা পরিবর্তন যেটার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেই পরিবর্তনের কি আমরা দেখতে পাচ্ছি? বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে
বাংলাদেশে স্বাভাবিকভাবেই জনগণ বিএনপিকে ভোট দিবে, জামাতকে ভোট দিবে, ইসলামী আন্দোলনকে দিবে, এনসিপিকে দিবে, গণ অধিকারকে দিবে, আরও যত পার্টি আছে যাকে খুশি তাকে ভোট দিবে। ভোটের মাঠে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারেন না। তাহলে আপনি এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠার দল হিসেবে যে ক্লেইম করেছে নিজেদেরকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যখন আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছে, যখন বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, পত্রপত্রিকা বন্ধ করেছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, সেই সময় তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের অধিকার ওপেন করে দেওয়ার একজন মহানায়ক। আজকে তার দলের একজন নেতা যদি এখন এই বক্তব্যগুলো দেয়া শুরু করেন, তাহলে আপনার দলের বাকি নেতাকর্মীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? গত কয়েকদিন আগে বলেছেন কি জানি, দুই পার্টির একই বিষ, হ্যাঁ, নৌকার ধানের শীষ। এই যে মন্তব্য যদি কেউ করে, তার জিহ্বাটা টেনে কেটে ফেলে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিয়েছেন। আপনার খুব ক্ষুব্ধ মানসিকতা থাকতে পারে যে আপনি নৌকার সাথে ধানের শীষ মিলানো ঠিক হবে না। আমিও বলছি না, অবশ্যই ঠিক হবে না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তার সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে বিন্দুমাত্র তুলনা দেওয়ার সুযোগ নেই। কিন্তু এর মানে এই নয় যে আপনি কারো জিহ্বাটা আপনি ওখান থেকে দা পান, কুড়াল পান, যেখানে পান সেখান থেকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন। এটা তো হতে পারে না। এটা তো সুন্দর বক্তব্য নয়। এটা তো কোনো অবস্থায় সঠিক কথা নয়। কিন্তু হাবিবুর রহমান সাহেব, আপনি এই মন্তব্য করে জাতির কাছে নিজেকে ছোট করেছেন, প্রশ্নবিদ্ধ হয়েছেন। এর আগেও আরেকটি অসংলগ্ন বক্তব্য এসেছে, যদিও সেই বিষয়টি পরবর্তীতে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন। ইমাম, মুয়াজ্জিন, জামাত ইসলামের লোকজন নিয়োগ পেতে পারবে না, এবং সেই নিয়োগ আপনার অঞ্চলে যাতে না হয় এ মন্তব্য করেছিলেন, কারণ আপনি তখন জামাতের সাথে আপনার ক্ষুব্ধ একটি অবস্থান ছিল। যাই হোক, এই তিনটি মন্তব্যই আমাকে ব্যথিত করেছে। আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ, আপনাদের কাছ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্ম শিখবে। কিন্তু আজকে আপনারা বলছেন এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে গণতন্ত্রের দাওয়াত পৌঁছাবেন, কিভাবে মানুষের ভোটাধিকার পৌঁছাবেন, কিভাবে মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করবেন। তার মানে হচ্ছে এই বাংলাদেশে যদি আপনার ভাষ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেই যদি এই অবস্থা তৈরি করেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে, তাহলে আগামী দিনে যদি সরকারের অধীনে যে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনগুলোর অবস্থা কি দাঁড়াবে সেটা তো আপনার বক্তব্য থেকে স্পষ্ট। বিরোধী মতের কেউ তো আপনার ওখানে যেতেই পারবে না। বিরোধী আদর্শের কোনো মানুষকে আপনি তো সেখানে ঢুকতেই দিবেন না। বিরোধী মতের মানুষদেরকে আপনি তো সেখানে কাজ করতে দিবেন না। তাহলে গণতন্ত্র আসবে কোত্থেকে? এভাবেই আজকের আমাদের এই গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশপ্রেমিক ভাই ও বোনেরা, আমাদের এই গণতন্ত্রের পথে এখন বাধা অনেক দূরের মানুষ নয়, আমাদের মধ্যেই লুকায়িত বিভিন্ন মানুষ রয়েছে। আমি জানি হাবিব ভাইয়ের পূর্বের ইতিহাস ভিন্ন দলের থাকতে পারে, ভিন্ন আদর্শের থাকতে পারে, তার বক্তব্যের মধ্য থেকে ওই আদর্শের কিছু আসবেই। ফজলুর রহমান সাহেবের তো স্পষ্ট তার কি আদর্শ লালন করে না করে তা তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে জাতির কাছে। তিনি তো 24 ঘন্টাই আওয়ামী লীগকে নিয়েই ব্যস্ত, বিএনপিকে নিয়ে তার কোনো চিন্তাই নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মানুষগুলো একটা শোকাচো খায় না। এই মানুষগুলোকে এখন পর্যন্ত কেউ ওয়ার্নিংও দেয় না। এই মানুষগুলোকে এখনও টকশোতে নিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করিয়ে তারপরে আজকের বাংলাদেশের কঠিন এক পরিস্থিতির মধ্যে দেশটাকে নিয়ে যাচ্ছে কেউ কেউ। অনেক সাংবাদিকরাও এদের কাছে এমন কিছু প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তরগুলোর মধ্য দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের ভিতরে লুকায়িত সেই সকল কালো অধ্যায়গুলো। কিভাবে ফজলুর রহমান সাহেব বাংলাদেশের যারা আজকের বিপ্লব সাধিত করেছে সেই বিপ্লবীদেরকে, সেই সকল যুবক তরুণদেরকে রাজাকার বলেন, রাজাকারের বাচ্চা বলেন, যেটা শেখ হাসিনা পূর্বে বলে গিয়েছিল। আজ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই একই অবস্থা বিরাজ করছে। অতএব এই ধরনের মন্তব্য বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় অর্জন করা তো যাবেই না,
বরং আপনাদের থেকে বাংলাদেশের জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। এ মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং তাদের জন্য আমাদের গণতন্ত্র ব্যাহত হোক সেটা আমরা কোনোদিন হতে দেব না। তাদের এই সকল কথাবার্তাগুলোকে সামনে রেখেই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রের পথে যে বাধা, সেই বাধা আমাদেরকে অতিক্রম করতেই হবে, না হয় এই বাংলাদেশ স্বাধীনভাবে থাকবে না। জুলাই এই 5ই আগস্ট সংগঠিত হয়েছে আপনাদের ওই সকল বক্তব্যের জন্য নয় যে সেন্টারে গিয়ে সে ফেরত আসতে পারবে না, সুস্থ থাকতে পারবে না, এই মন্তব্য করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছেন আমি বিশ্বাস করি। আর সে কারণেই বলছি, বাংলাদেশের পেশি শক্তি বন্ধ না করলে এই পেশি শক্তির প্রভাব, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজদের প্রভাব যদি আপনি কমাতে না পারেন, তাহলে কিসের বিপ্লব হয়েছে, কিসের গণতন্ত্র প্রত্যাশা করি? যে দেশে আমি আমার মতো করে একটা ভোট দিয়ে সুস্থ শরীরে ফেরত আসবো না বলে মন্তব্য করেন সিনিয়র নেতারা, সে দেশে আপনি কিসের গণতন্ত্র পাবেন বলেন? কার গণতন্ত্র, কার জন্য লড়াই? বিএনপি বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল, তিনি মাঠে থাকবেন, লড়াই হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধে তাকে জয়যুক্ত করার মতো, হওয়ার মতো এবিলিটি তার নিজেকে সক্ষমতা অর্জন করতে হবে। তাই বলে যারা ভালো করতে পারে ভেবে তাদেরকে সেন্টার থেকে বয়কট করতে হবে, জামাতে মানুষ যোগ দিতে পারে ভেবে তাদের উপরে আক্রমণের মানসিকতা পোষণ করতে হবে, এটা তো সুন্দর কাজ না হাবিবুর রহমান হাবিব ভাই। এই মন্তব্য আপনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে জাতীয় রাজনীতি থেকে। আর এটাই এখন বাস্তবতা। দল চাটতে চাটতে এমন পরিস্থিতি আমাদেরকে করতে হচ্ছে যে এখন আমাদেরকে আর ডান বাম দেখার সুযোগ নেই, এই সকল অপকর্মের সাথে আমাদেরকে লিপ্ত থাকতে হচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি এবং সে গণতন্ত্র হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। এই সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। এই হাবিব ভাইদের বক্তব্য থেকেই আপনারা সতর্কতা অবলম্বন করুন। আপনাদের পথে আগামী নির্বাচনে কারা কারা বাধা প্রদান করতে পারে সেটা আপনারা এখনই তালিকা করে দেখতে পারেন। ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি বিরাট সমঝোতা হয়ে গেছে, পর্দার অন্তরালে গোপন সমঝোতা, ভাগাভাগির সমঝোতা হয়ে গেছে। আসল ঘটনা বহুলাংশে স্পষ্ট হচ্ছে, ফাঁস হচ্ছে। এটা বুঝতে জনগণের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কি ঘটেছে দেখাই দর্শক। কি ঘটেছে সেটা বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি। আপনাদের নিঃসন্দেহে মনে আছে কয়েক মাস আগে বিএনপি রুহুল কবির রিজভী, দুদু, এমনকি সালাউদ্দিনরা সকাল সন্ধ্যা জিকির করতো 3 উপদেষ্টার পদত্যাগ চাই, ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চাই, এবং কিছু শব্দ আপনারা শুনতেন, মানবিক করিডর, স্টার্লিং দিয়ে দেশ বিক্রি করে দিচ্ছে, আরাকান আর্মিদের সুবিধা দেওয়ার জন্য স্টার্লিং কিনেছে ইউনূস, ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে বেচে দিচ্ছে, ডক্টর ইউনূস চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে, শ্রমিক দলের মিছিল, অমুক তমুক, কত কিছু মনে আছে। আবার ওদিকে ইশরাকরা বলতো আসিফের পদত্যাগ চাই, আসিফ একটা ব্যাঙের নাম, মাহফুজ একটা সান্ডার নাম, ওদের পদত্যাগ চাই। সেই বিএনপি এখন ওদের পদত্যাগ চাওয়া তো দূরের কথা, নির্লজ্জের মতো আগের অবস্থান থেকে নাকে খত দিয়ে সরে এসে তারা বলছে এই সরকারের উপদেষ্টা পূর্ণ সৎ, কোনো সমস্যা নেই, আমাদের পূর্ণ আস্থা। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ইউনূস বিএনপি সমঝোতা হয়েছে যে বিএনপিকে ক্ষমতা এনে দিবে এবং সংস্কার কিচ্ছু করবে না, সংস্কারের মূলা পরবর্তী পার্লামেন্টের হাতে ঝুলিয়ে দিবে। তারপরে বিএনপি পছন্দ মতো যেটা চায় সেটা পার্লামেন্টে পাশ করে নেবে, যেটা চায় না সেটা ফেলে দিবে। আর জনগণ জিজ্ঞেস করে বলবে যে আমরা তো পার্লামেন্টে বিল উত্থাপন করেছি, সরকারি বা বেসরকারি, সরকারি বিলই বলবে যে পাশ হয়নি, এখন আমরা কি করবো? মানে বিএনপি যা চেয়েছে ইউনূস সেটা মেনে নিয়েছে। এমনকি কত সিট বিএনপি এটাও চেয়েছে যে প্রধান বিরোধী দল হিসেবে জামাত চরমনাই আমাদের জন্য সেফ না, কারণ জামাত চরমনাইকে বিরোধী দল বানালে এরা আমাদের আকাম করতে দিবে না এবং সামনের বারেই এরা ক্ষমতা নিয়ে নিবে এবং আমরা 2-1 টাকা মারলেও জামাত চরমনাই ধরবে। তার চাইতে বরং বাবা বিরোধী দল এনসিপি কে বানাও, আর 2-1টা ছোট দল মিলে, আর ইসলামী দল কিছু কিছু দলকে আমাদের পক্ষ হয়ে কিছু সিট দিয়ে দাও। আর এনসিপি তো যেমন আমরা 10 টাকা খেলে ওদের 2 টাকা দিলেই তো ঠান্ডা, আর ওরা তো আর জামাত চরমনাইয়ের মতো বড় সংগঠিত শক্তি না, আমরা নিরাপদে দেশ চালাতে পারবো, কারণ জামাত চরমনাই বিরোধী দল হলে আমাদের খবর আছে। সব ইউনূস মেনে নিয়েছে এবং জুলাই ঘোষণাপত্র বিএনপি যেভাবে দিতে বলেছে সেভাবে দিয়েছে। এই সমঝোতা হয়েছে। এখন এই সমঝোতার বিনিময়ে ইউনূস বিএনপিকে এত কিছু দিবে। এর মানে ইউনূসের কিংস পার্টি ছিল এতদিন এনসিপি, কিন্তু এখন ইউনূসের কিংস পার্টি হচ্ছে বিএনপি। তবে হ্যাঁ, এখানে আরেকটা ষড়যন্ত্র তত্ত্ব আছে, সেটা হচ্ছে যে ঠিক আছে ইউনূস এভাবে বিএনপি ক্ষমতা দিয়ে দিল, কিন্তু বিএনপি ক্ষমতা সংস্কার ছাড়া এভাবে বিএনপি ক্ষমতা পেলেই তো দেশ মুহূর্তের মধ্যে নরকের রাজ্যে পরিণত করবে। আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে 1 সপ্তাহে বিএনপি ক্ষমতা আসা, তারপরে 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে, আর 15 দিনের মধ্যে জনগণ পিটিয়ে বিএনপি ক্ষমতা ছাড়া করবে। তারপরে বিএনপি স্থায়ীভাবে আওয়ামী লীগের মতো পরিস্থিতি বরণ করবে। তারপরে আবার এনসিপি জামাতেরা সামনে আসবে। অনেকে বলে যে ইউনূসের এই পরিকল্পনা থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট, বাট আপাতত আমাদের কাছে যেটা মনে হচ্ছে একটা সমঝোতা হয়েছে। আর ওই পরিকল্পনা থাকলেও বিএনপিকে আপাতত ক্ষমতায় এনে দেওয়ার পরিকল্পনা যে হয়েছে এতে তো কোনো দ্বিমত নেই, বিএনপিকে ক্ষমতা দিবে, সিট দিবে, এই তো। এই জায়গাটায়
বিএনপিকেও তো কিছু দিতে হবে। বিএনপি কি দিবে? বিএনপি ইউনূসকে দিবে ক্ষমতায় থাকার গ্যারান্টি, সেফ এক্সিট, নিরাপত্তা এবং নির্বাচনে কারচুপি করতে সরকারের যে শক্তি দরকার, এই সরকার ভালো, আইন শৃঙ্খলা ঠিক আছে, সরকারের কোনো ব্যর্থতা নাই, এই সরকার উপদেষ্টারা দুধের ধোয়া, জাস্ট এইটা বিএনপি প্রচার করবে যাতে কারচুপি করে বিএনপিকে ক্ষমতা এনে দিতে পারে ইউনূস। বিএনপি দিবে এইটা, ইউনূস দিবে বিএনপিকে ক্ষমতা, সিট, আর বিএনপি ইউনূসকে দিবে সততার গ্যারান্টি, টিকে থাকার শক্তি, একটা স্টেবিলিটি, যার বিনিময়ে ইউনূস কারচুপি করতে পারে। এই জায়গাটায় বিএনপির এক সাবেক আমলা তিনি ফেসবুকে অভিযোগ করেছেন যে এই সরকারের 8 জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, এই করে সেই করে না, বিএনপির লোক। এবং বিএনপি জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে এই লোককে মাঠে নামিয়েছিল, আব্দুল সত্তারের বিরুদ্ধে। সেই সত্তার এখন বলছে এই সরকার 8 জন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত মুক্ত। এখন সেই লোক বিএনপির কাছে সাথে আলাপ আলোচনা না করি হয়তো বলেছে। এখন যেই মির্জা ফখরুল বিএনপি এই সরকার দুর্নীতিবাজ, অমুক তমুক কত কিছু বলেছে, সেই মির্জা আব্বাসরা পদত্যাগ করতে হবে, দেশ বিক্রি করে দিচ্ছে, সেই বিএনপি এখন লাভ দিয়ে উঠে বলছে না না, এই উপদেষ্টা দুধের ধোয়া। এটা হচ্ছে প্রমাণ যে পর্দার অন্তরালে বিরাট সমঝোতা হয়ে গেছে। তোমাকে সিট দেবো, তুমি আমাকে সততার বা টিকে থাকার গ্যারান্টি দেবা, আমার পক্ষে থাকবা। এখন বিএনপির কোনো অভিযোগ নাই, মানবিক করিডোরও নাই, চট্টগ্রাম বন্দরও নিয়ে কোনো সমস্যা নাই, আসিফ মাহমুদ মাহফুজ এদেরকে নিয়ে কোনো সমস্যা নাই, কোনো বিষয়ে কোনো সমস্যা নেই। এই সরকার কেউ কোনো দুর্নীতি করে না, অর্থ পাচার করে না, কোনো সমস্যা নেই, সব দুধের ধোয়া সুন্দর মতো চলছে। মানে তুমিও দুর্নীতি করো, আমিও করি, জাস্ট আমার ক্ষমতা এনে দাও, এই সমঝোতা হয়েছে। নইলে রাজনৈতিক দল বিএনপির কাজই তো হওয়ার কথা সরকারের কোনো দুর্বলতা, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়া। এতদিন দিয়ে এভাবেই চলছিল। এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়েছিল, এখন দুর্নীতির মহা অভিযোগকে বলে যে না কিচ্ছু না, সব ঠিক আছে, দুধের ধোয়া। কত জঘন্য সমঝোতা হলে এই রেসিপ্রোসিটি হতে পারে? অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা রয়েছে মির্জা বলবো। বাবার এতদিনই আস্থা ছিল না, লন্ডন বৈঠকের পর, নির্বাচনের তারিখের পর এখন আস্থা কোন জায়গায় হিসাব মিলে যাচ্ছে ক্লিয়ার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি, এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে দলের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করেন। দেখেন, এমনিতে হচ্ছে মাইক হাতে পেলে কথার কথা কোথাও বলা যায় না, এরা ভালো না, বিবৃতি দিয়ে বলছে যে এরা সৎ, মানে সরকারের পক্ষে দাঁড়িয়েছে। কি অতি উৎসাহী আচরণ! অনেক সিট দেওয়ার চুক্তি হয়েছে মনে হয়, এই জন্য খুব লাভ দিয়ে উঠে এই সরকারের শিরোনাম, হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা, টিউলিপ সিদ্দিক বলছেন। অর্থাৎ শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকার প্রধান, তাদের দ্বন্দ্বে টিউলিপ সিদ্দিক নাকি বলির পাঠা হয়েছে। আসলে কি তাই? এতই সোজা বিষয়টা? যাই হোক, তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের একজন এমপি, সিটি মিনিস্টার ছিলেন, কিন্তু এই দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ার পর তিনি পদত্যাগ করেছেন, নিজে থেকেই পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান, বাংলাদেশের যেমন দুদক তদন্ত করছে তেমনি যুক্তরাজ্যেও তদন্ত চলছে। তো নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন। তো সেই সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী বলছেন যে বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা। জানুয়ারিতে পদত্যাগ করা এই লেবার পার্টির নেত্রী বলছেন যে এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বফিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ। দ্য গার্ডিয়ান অত্যন্ত নামকরা পত্রিকা, সেখানে সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন। রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করে দ্য গার্ডিয়ান। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের এবং বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন। তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন। আরও 20 জনের বিরুদ্ধে বিচারিক শুরুর তারিখ নির্ধারিত হয়েছে 11 আগস্ট। তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তো এখানে তো মানে 10টা 6 × 10 = 6 জন, এটা তো একদম নাম প্রকাশিত হয়েছে, তাদের দলিল ডকুমেন্ট সবকিছু আছে যে তাদের নামে 10 কাঠা করে 6 জন শেখ হাসিনার পরিবার এবং শেখ রেহানার পরিবার নিয়েছে। তার মধ্যে শেখ হাসিনা আছে, তার সজীব জয় আছে, পুতুল আছে, অন্যদিকে শেখ রেহানা আছে, ববি আছে এবং টিউলিপ আছে। তো এটা কি ভুল? যা টিউলিপ সিদ্দিক বলছেন, তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কেসির পরামর্শ নিচ্ছেন, এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি। আমি যেন এক ধরনের কাফকায়স্ত দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে, অথচ এখন আমি জানি না অভিযোগগুলো আসলে কি। কাফকায়স্ত দুঃস্বপ্ন এমন পরিস্থিতিকে নির্দেশ করে, দুঃস্বপ্নের মতো জটিল, উদ্ভট ও অযৌক্তিক, যা নিপীড়ক আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ তিনি জানেন না তার বিরুদ্ধে অভিযোগ কি, কিন্তু একটার পর একটা অভিযোগ আসছে এবং তাকে আসামি করা হচ্ছে বা তার বিরুদ্ধে তদন্তের অভিযোগ সামনে আনা হচ্ছে। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে। গত বছরের জুলাই লেবার পার্টির ক্ষমতা আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের
ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিকী অর্থাৎ টিউলিপ সিদ্দিকী অর্থনৈতিক সচিব এবং সিটি মন্ত্রীর দায়িত্ব পান। তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন। তবে এ সময় 5,000 মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে। হাজারো মানুষের মৃত্যুর পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যান। এখন তিনি বলছেন যে টিউলিপের দাবি যে 2024 সালের শেষ দিকে নোবেল অর্থনীতিবিদ এবং শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।